এবং বিচার বিভাগ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের তিনটা অঙ্গের একটি অঙ্গ। এই তিনটা অঙ্গের মধ্যে আবার বিচার বিভাগ যে ক্ষমতাটা প্রয়োগ করে সেই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু অন্যদের থেকে একটু ভিন্ন। এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে বিচার বিভাগের যারা কর্মকর্তা আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে ট্রায়াল কোর্ট পর্যন্ত, নিম্ন আদালত পর্যন্ত, এরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। এদের সাথে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের মিলানোর কোনো সুযোগ নাই। এইটা অনেকগুলো জাজমেন্টের মধ্যে সেটেল হয়েছে। তার একটা হলো অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, আমাদের এখানে মাজদার হোসেনের মামলায় সেটেল হয়েছে, আমাদের এখানে ওয়ারেন্ট অফ জাজেস ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির মামলায় এটা সেটেল হয়েছে যে বিচারকরা সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন, দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ দ্য আদার সার্ভেন্টস অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশের গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। নিম্ন আদালত কখনো কখনো এটি উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। কারণ আমরা চাই বিচার বিভাগ প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে। বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়ায়। বিচার বিভাগ সাংবিধানিক যে বিধানগুলো আছে সেগুলো মানুক, আইনগত বিধানগুলো মানুক। এই উদ্যোগটা আমি মনে করি যে অনেক ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে সবার একসাথে কাজ করা উচিত। এবং সেখানে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমার যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন ওনাদের সাথে কাজ করতে গিয়ে আমি ততটুকু রাখার চেষ্টা করব। বিচার বিভাগ নিয়ে বলুন, সংবিধান সেখানে যদি সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন হয়, সেই সংস্কারের মধ্যে ধরেন অনেকেই মনে করেন সরকার ব্যবস্থা কী হওয়া দরকার, অনেকেই মনে করেন যে বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর, বিশেষ করে সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর কী হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আসে। এসবগুলো নিয়েই সাংবিধানিকভাবে ওনারা কাজ করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রক্ষা করা যায়, কারণ আমার এখানে বাংলাদেশের যে বাস্তবতা বিগত দিনগুলোতে যেটা আমরা দেখেছি, constitutional and statutory institutions, they became subservient to the executive organ of the government. ইন্ডিপেন্ডেন্সিটা এখানে নষ্ট হয়ে গেছে। হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে এটাকে ধারণ করে এই উদ্যোগ নিয়েছেন। কিন্তু এই অতীতে আমরা দেখেছি যে এই রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতাটা, যে সেটি প্রধান বিচারপতির কাছে আনার একটা কথাবার্তা বা চলছিলেন, ওই মুহূর্তে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা জানেন, সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার সময়। তো এটি কি সহজে সম্ভব, এই কন্ট্রোলটা সুপ্রিম কোর্টের আন্ডারে আনা? নিশ্চয়ই সম্ভব। দুইটা, একটা হলো যে আমাদের যারা দায়িত্বে আছেন তাদের নিজস্ব দায়িত্ব কোনটা সেটা আগে ভালো করে তাদের বোঝা দরকার। আমাদের বিচার বিভাগের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি স্পেশালি ওনারা ধরেই নিয়েছিলেন ওরা প্রজাতন্ত্রের কর্মচারী। অনেকেই ভুলে গিয়েছিলেন যে ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। সেকেন্ড হলো রাষ্ট্রপতির ক্ষমতা, যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই। অ্যাপারেন্টলি দেখা যায় দুইটা ক্ষমতা আছে। একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা,
আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা। এখন প্রধানমন্ত্রীকে উনি ইচ্ছা করলে যে কাউকে নিয়োগ করতে পারবেন না। যিনি পার্লামেন্টে মেজরিটি কমান্ড করবেন উনি তাকে নিয়োগ করতে পারবেন, তাকেই নিয়োগ করতে হবে। সো থাকলে একটা ক্ষমতা, চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট। চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টও এ যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেছেন, সরকারের সিদ্ধান্তের বাইরে ওনারা সেটা প্রয়োগ করতে পারেননি। ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতাবান সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা জানেন। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম, সিরিমোনিয়াল। জাস্ট কিছু করার নাই, বসে আছেন, সই দিতে হবে, ওনাকে সামনে রেখে করা হয়।